অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আমি এবং কয়েকটি প্রজাপতি। আজ উপন্যাসটির শেষ পর্ব শুরু করছি। জগৎ দু রকমের। বস্তু জগৎ, যে জগতে পদার্থবিদ্যার সূত্রগুলি কার্যকর, যেখানে আলোর গতি নির্দিষ্ট, কখনো এর বেশি হতে পারবে না। আরেকটি হলো মনের জগৎ, আসলে মস্তিষ্কের জগৎ। মন বাস করে মস্তিষ্কে। এই জগতে সম্ভবত পদার্থবিদ্যার নিয়মকানুন কার্যকর না। আমি ঢাকায় বসে তৎক্ষণাৎ কল্পনায় নিউ ইয়র্কে চলে যেতে পারি। আলো যে গতিতে চলে তার চেয়ে অনেক দ্রুত গতিতে যাই। আমরা সময়ের বাধাকে অগ্রাহ্য করতে পারি। টাইম মেশিনের গল্পের মতো অতীতেও যেতে পারি, মধ্য বয়সেও ফিরে যেতে পারি শৈশবে। তবে দুটি জগতেই পদার্থবিদ্যার কজ অ্যান্ড এফেক্ট মেনে চলে। প্রথমে কজ, তারপর এফেক্ট। শুধুমাত্র এই একটি ক্ষেত্রে দুটি জগতের মিল আছে। ছোটনের মনের জগতের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য কজ সৃষ্টি করে আমি বসে রইলাম। যথাসময় এফেক্ট দেখব, এই বিষয়ে মোটামুটি নিশ্চিত ছিলাম। এখানে কজটা ছিল তার ভেতরে তীব্র ভালোবাসা বোধ তৈরি করা, আর এফেক্ট ছিল তীব্র শূন্যতা বোধ তৈরি করা। মানুষের মস্তিষ্ক শূন্যতা নিতে পারে না। সে যখন তীব্র শূন্যতা বোধে আক্রান্ত হয়, তখনই মুক্তির পথ দেখে। আত্মহনন হলো অনেকগুলো পথের একটি পথ, মোটামুটিভাবে ঝামেলামুক্ত পথ। দড়িতে কষ্ট করে ঝুলে পড়ে সব কষ্টের শেষ ঘটানো। দড়ি জোগাড় করে সিলিং ফ্যানে ঝোলানোটাই একমাত্র ঝামেলা। সব ঝামেলা মিটিয়ে আত্মহননের ব্যাপারটা কেউ খুব গুছিয়ে করে, আবার কেউ খুব এলোমেলোভাবে করে। ছোটন কাজটা খুব গুছিয়ে করেছিল। অনেকেই তাড়াহুড়ো করে। আমি আত্মহত্যা করেছি এই জাতীয় চিঠিপত্র লেখে না, তখন পুলিশ খুব ঝামেলা করে। ছোটন তা করেনি। সে তার বোনকে সুন্দর চিঠি লিখে গেল। সেই চিঠিতে একবারও আত্মহননের মূল কারণ উল্লেখ করল না। সে লিখল, রূপা আপু, তুমি আবার রাগ করো না। আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না। আমি হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। অসুখটা এত জটিল যে এর চিকিৎসা সম্ভব না। আপু শোনো, আমার মৃত্যুতে তুমি কষ্ট পাবে তা আমি জানি। দুলাভাইও কষ্ট পাবেন। তোমার কাছে আমার অনুরোধ, কষ্ট ভোলার ব্যাপারে তুমি দুলাভাইকে সাহায্য করবে। তোমাদের দুজনের জীবন যেন অসম্ভব সুন্দর হয়, জীবনের প্রতিটি মুহূর্ত যেন আনন্দময় হয়, এই তোমাদের প্রতি আমার আন্তরিক শুভকামনা। ছোটন, বুধবার 12ই অক্টোবর, বিকাল 5টা। চিঠিটা সে লিখল বিকাল 5টায়। তখন আমি রূপাকে নিয়ে ডেন্টিস্টের কাছে গিয়েছি। তার দাঁতে ব্যথা। সন্ধ্যা 6টায় ছোটন ছাদ থেকে লাফিয়ে পড়ল। এই সময় ডেন্টিস্ট রূপার দাঁত ড্রিলিং মেশিন দিয়ে ড্রিল করছে। রূপা ভয়ে এবং যন্ত্রণায় চিৎকার করছে। রোমান পলোনস্কি এই ঘটনা নিয়ে ছবি বানালে দৃশ্যগুলো হয়তো এরকম করে সাজাতেন। দৃশ্য 1, ডেন্টিস্ট রূপাকে চেয়ারে বসালো, কাট। দৃশ্য 2, ছোটন রেলিংয়ের উপর উঠে দাঁড়ালো, কাট। দৃশ্য 3, ডেন্টিস্ট রূপার দাঁত ড্রিল করছে, কাট। দৃশ্য 4, ছোটন রেলিংয়ের উপর দাঁড়িয়ে সামান্য দুলছে, ব্যাকগ্রাউন্ডে ড্রিলিং মেশিনের শব্দ, কাট। দৃশ্য 5, রূপা ব্যথায় চিৎকার করে উঠল, কাট। দৃশ্য 6, ছোটন লাফ দিল। ভালো কথা, আপনি রোমান পলোনস্কির ছবি দেখেছেন? রিপালশন ছবিটা দেখতে পারেন। এই প্রতিভাবান মানুষটা যে 13 বছর বয়সে এক বালিকাকে রেপ করেছিল, এটা কি জানেন? রেপিস্ট মাত্রই মানসিক রোগী, তবে প্রতিভাবানরা না, তাই না? আপনি কি কখনো সাগরে স্নান করেছেন? প্রথম একটা বড় ঢেউ আপনার উপর দিয়ে গেল। আপনি ভয়ে এবং আতঙ্কে অস্থির হলেন। দ্বিতীয় বড় ঢেউটা যখন গেল, তখন ভয় অনেক কম, আতঙ্কও কম, অস্থিরতা নেই বললেই হয়, বরং কিছুটা আনন্দ লাগছে। পরপর দুটি বিপর্যয়কে সমুদ্রের বড় দুটো ঢেউয়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। প্রথম বিপর্যয়ের মনের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে, দ্বিতীয় বিপর্যয়ে তা আসে না, বরং প্রথম বিপর্যয়ের প্রবল মানসিক চাপ কমাতে সাহায্য করে। ছোটনের মৃত্যু রূপা খুব সহজভাবে গ্রহণ করল। ছোটন 6টা সাড়ে 6টার দিকে মারা যায়।
আমি তার মৃত্যুর 2 থেকে 2.5 ঘন্টার পরের সিনারিও বলি। ঘড়িতে বাজছে 8:25। আমি বারান্দার চেয়ারে বসে আছি। বাড়িতে পুলিশের ওসি সাহেব এসেছেন। আমার লোকজনও চলে এসেছে। রহমত সাহেব, ইফতেখার মামা, জলিল সাহেব। গেটের বাইরেও লোকজন আছে। তারা হইচই করছে। পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে, তারা আবার ফিরে আসছে। আমি ঝিম ধরাভাবে বসে আছি। এমন সময় রূপা আমার কাছে এসে বলল, তুমি এত আপসেট হও না, স্বাভাবিক হও। চা খাবে? চা বানিয়ে দিই? যে মেয়েটির অতি আদরের ছোট বোন 2 ঘন্টা আগে মারা গেছে, সে কি এত স্বাভাবিক আচরণ করতে পারে? অবশ্যই পারে না। রূপা পারছে, কারণ সে তার সমস্ত অস্বাভাবিকতা বড় বোনের মৃত্যুতে দেখিয়ে ফেলেছে। ছোট বোনের মৃত্যু তাকে স্বাভাবিক হতে সাহায্য করেছে। তবে এই স্বাভাবিকতা সাময়িক, খুবই সাময়িক। প্রবল শোকের ব্যাপারটা সে এখনো বুঝতে পারছে না। মস্তিষ্ক তাকে বুঝতে দিচ্ছে না, কারণ মস্তিষ্ক মনে করছে রূপা যখনই প্রবল শোকের ব্যাপারটা পুরোপুরি বুঝবে, তখনই মস্তিষ্ক নিজে ক্ষতিগ্রস্ত হবে। মস্তিষ্ক চেষ্টা করছে নিজেকে রক্ষা করতে। রূপা আবারও বলল, তুমি কি চা খাবে? চা বানিয়ে আনবো? তোমাকে চা বানিয়ে আনতে হবে না, তুমি বসো তো আমার পাশে। রূপা কাঁদো কাঁদো গলায় বলল, তুমি এমন অসহায়ের মতো মুখ করে বসে আছো কেন? আমার খুব খারাপ লাগছে। আমি বললাম, রূপা, তুমি একটা কাজ করো, ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকো, তোমার ঘুম দরকার। রূপা বলল, আমি তোমার পাশে বসে থাকবো, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি হাতটা দাও তো, আমি তোমার হাতটা একটু ধরি। আমি হাত বাড়িয়ে দিলাম। রূপা আমার হাত ধরে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, তুমি এখন আর আমাকে আগের মতো দস্তাকন্যা বলে ডাকো না কেন? এখন থেকে অবশ্যই দস্তাকন্যা ডাকবে। আমি বললাম, আচ্ছা। রূপা বলল, আমি ছোটনের গোপন একটা ব্যাপার জানি। গোপন ব্যাপারটা শুনলে তুমি খুবই অবাক হবে। গোপন ব্যাপারটা কি? ছোটন তোমার প্রেমে পড়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম। একবার ভেবেছিলাম তোমার সঙ্গে আলাপ করব, তোমার পরামর্শ নেব। আলাপ করনি কেন? তুমি যদি আমার বোনটাকে খারাপ ভাবো, এজন্য আলাপ করিনি। আমি চাই না কেউ আমার বোনকে খারাপ ভাবুক। তাহলে ঠিক আছে। আমি যে তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তা কি তুমি জানো? জানি। কেন ভালোবাসি সেটা জানো? জানি। তাহলে আমাকে একটু বুঝিয়ে বলো তো, কেন ভালোবাসি? আমি নিজে জানি না, আমার জানতে ইচ্ছে করে। আরেকদিন বলি, আজ বাড়িতে এত বড় দুর্ঘটনা ঘটল, এই সময় ভালোবাসাবাসি নিয়ে কথা বলা ঠিক না। তুমি ঠিকই বলছো। আচ্ছা শোনো, আমার খুব কাঁদতে ইচ্ছে করছে। আমি কাঁদতে পারছি না। কেন বলো তো? বলতে পারছি না। কান্না দেখতে তোমার ভালো লাগে না, এই জন্য আমি কাঁদছি না। আমি ঠিক করেছি, তোমার ভালো লাগে না এমন কোনো কাজ আমি কখনো করব না। ভালো সিদ্ধান্ত নিয়েছি না? হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত। অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি, কিন্তু তুমি এখনো একবারও আমাকে দস্তাকন্যা বলে ডাকোনি। কেমন আছো দস্তাকন্যা? রূপা গাঢ় সুরে বলল, ভালো আছি, আমি খুব ভালো আছি। অনেক রাতে আমি ছাদে গেলাম। ডাক্তার সাহেব প্যাথেড্রিন ইঞ্জেকশন দিয়ে রূপাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। সহজে তার ঘুম ভাঙবে না। আমি দীর্ঘ সময় আকাশ দেখতে পারবো। টেলিস্কোপ দিয়ে শখের অ্যানোমারের আকাশ দেখা না, খালি চোখে আকাশ দেখা। আকাশে কোনো কোনো নক্ষত্র উজ্জ্বল, কোনো কোনোটি অনুজ্জ্বল। দীর্ঘ সময় এদের দিকে তাকিয়ে থাকলে চোখ সবগুলি নক্ষত্রকে সমান ঔজ্জ্বল্যে দেখতে চেষ্টা করে। তখন মস্তিষ্কে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট হয়, তার ফল খুবই ইন্টারেস্টিং। তখন মনে হয় সব নক্ষত্র হঠাৎ নিচে নেমে আসছে, কিংবা যে তাকিয়ে আছে সে ভেসে ভেসে নক্ষত্রের দিকে যাচ্ছে। যখন আকাশের তারাগুলি আমার চোখের দিকে নামতে শুরু করলো, তখন আমি অবিকল ছোটনের গলায় কেউ একজন বলল, কি দেখছো?
আমি বললাম, তারা দেখছি। কাঁসা কন্যা, কেমন আছো? ভালো আছি, আমি সবসময় ভালো থাকি। তুমি কোথায়? আমি তোমার মাথার পাশে, পা ছড়িয়ে বসে আছি। আমি যদি উঠে বসি তাহলে কি তোমাকে দেখতে পাবো? অবশ্যই দেখতে পাবে। তোমার রোগ অনেক বেড়েছে, কাজে বেশিরভাগ সময় তুমি আমাকে দেখতে পাবে। তুমি যদি আমাকে বলো তোমার পাশে শুয়ে তারা দেখতে, তাহলে আমি তাই করব। তুমি তখন আমার গায়ে হাত রেখেও তারা দেখতে পারবে, কিংবা আমাকে জড়িয়ে ধরে আমার চোখের দিকেও তাকিয়ে থাকতে পারো। চোখের মণিতে তারার প্রতিফলন দেখাটাও ইন্টারেস্টিং হওয়ার কথা। আমার কাছে তো পুরো ব্যাপারটাই ইন্টারেস্টিং লাগছে, কল্পনার মানুষের বাস্তব উপস্থিতি। কাঁসাকন্যা হাসল। আমি বললাম, হাসছো কেন? কাঁসাকন্যা বলল, আমি হাসছি কারণ তোমার যে অসুখটা হয়েছে সেটা আসলেই মজার অসুখ। এই অসুখে বাস্তব অবাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। কখনো তোমার কাছে মনে হবে আমি বাস্তব, রূপা কল্পনা। আচ্ছা, তুমি এখন কার মতো? রূপার মতো নাকি ছোটনের মতো? তুমি আমাকে যার মতো ভাববে আমি হব তার মতো। কাঁসাকন্যা, আমার পাশে এসে শুয়ে থাকো। আসো, আমরা একসঙ্গে তারা দেখি। সে বাধ্য মেয়ের মতো আমার পাশে এসে শুয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে বলল, ওইটাই কি সপ্তর্ষিমণ্ডল? আমি বললাম, হ্যাঁ। সপ্তঋষির নামগুলি জানো? অবশ্যই জানি। অণ্ডু, পুলহ, পুলস্ত, অত্রি, অষ্টিরা, বশিষ্ঠ, মরিচ। অরুন্ধতী নামের একটা তারা আছে না? অরুন্ধতী কোনটা? বশিষ্ঠের পাশের তারাটি অরুন্ধতী। দেখতে পাচ্ছ? না, চোখ খারাপ হলে অরুন্ধতী দেখা যায় না। আমার মনে হয় তোমার চশমা নিতে হবে। আমাকে চোখের ডাক্তারের কাছে কবে নিয়ে যাবে বলো তো? আমি অরুন্ধতী তারাটি খালি চোখে দেখতে চাই। নিয়ে যাব, খুব শিগগিরই নিয়ে যাব। আমি কাঁসাকন্যার চোখের দিকে তাকিয়ে আছি। তারাগুলি সত্যি সত্যি তার চোখে দেখা যাচ্ছে। বাহ, মজা তো। কাঁসাকন্যা লজ্জা লজ্জা গলায় বলল, চোখ বড় বড় করে কি দেখছো? আমি বললাম, তারা দেখছি। তারাগুলি কি সুন্দর তোমার চোখের ভেতর ঢুকে যাচ্ছে। সে আদুরে গলায় বলল, উদ্ভট কথা বলবে না তো। আমি বললাম, তুমি যে ধরনের কথা শুনতে চাও আমি ঠিক সেই ধরনের কথাই বলবো। ভালোবাসার কথা শুনতে চাও? না। না কেন? আমার লজ্জা করবে। তাহলে কি জ্ঞানের কথা শুনতে চাও? বিজ্ঞানের কথা, সৃষ্টি তথ্য? বলো শুনি। এক্সপ্যান্ডিং ইউনিভার্সের কথা জানো? আদিতে এই মহাজগৎ বিন্দুতে সীমাবদ্ধ ছিল। হঠাৎ কি যে হলো, প্রচণ্ড বিস্ফোরণ। বিন্দু পরিণত হলো মহাজগতে, এবং সেই জগৎ থেমে রইল না, চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো। বাহ, অদ্ভুত তো। যে নক্ষত্ররাজি যত দূরে সে তত বেশি গতিতে বাইরের দিকে ছুটছে। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে আমরা জানি না, তবে একটা জিনিস জানি, সবচেয়ে দূরবর্তী নক্ষত্ররাজি ছুটেছে আলোর গতিতে। তাতে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। কি সমস্যা? যে বস্তু আলোর গতিতে ছোটে তার কাছে সময় বলে কিছু নেই। ওইসব বস্তু বাস করছে সময় শূন্য জগতে। কাজে ওইসব বস্তু সম্পর্কে আমরা কোনোদিনই কোনো কিছু জানতে পারবো না। আমি গল্প করছি। বিস্ময়ে চোখ বড় বড় করে গল্প শুনছে কাঁসাকন্যা। আহারে, কি আনন্দময় সময়। মূল গল্প থেকে একটু সরে যাই, তাতে আপনার নিশ্চয়ই সমস্যা হবে না। একটা ভেরিয়েশনও হবে। প্রকৃতি ভেরিয়েশন পছন্দ করে। দেখছেন না, সে কত বিচিত্র ধরনের গাছপালা জীবজন্তু তৈরি করেছে। সে যেমন পিঁপড়ার মতো ক্ষুদ্র প্রাণী তৈরি করেছে, আবার 10টা হাতির সমান নীল তিমিও তৈরি করেছে। মূল গল্পের বাইরের গল্পটা ইফতেখার মামাকে নিয়ে। মনে হয় তার মধ্যে কিছু একটা হচ্ছে, মানসিক চেইন রিয়াকশন। চেহারা হাবাগোবা টাইপ হয়ে গেছে, মাথা ঝুলে গেছে, থুতনি চলে এসেছে বুকের কাছাকাছি। সাথের মৃত্যুর ধকল সামলাবার পর তার সঙ্গে এটা আমার দ্বিতীয় দেখা।
আমি বললাম, মামা কেমন আছেন? তিনি জড়ানো গলায় বললেন, ভালো না। আমি বললাম, ভালো না কেন? কি হয়েছে? তিনি জবাব দিলেন না। তার মাথা আরও ঝুঁকে গেল। থুতনি সত্যি সত্যি বুকের সঙ্গে লেগে গেল। আমি বললাম, হাত অবশ হয়ে গেছে? তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি বললাম, বড় কোনো মিথ্যা কথা বলেছেন? তিনি বিড়বিড় করে বললেন, কোনো মিথ্যা কথাই বলি নাই। আমি বললাম, এক কাজ করুন, হজ করে আসুন, হাত ঠিক হয়ে যাবে। টাকা কোনো সমস্যা না, টাকা দিচ্ছি, আজই দেব, চেক লিখে দেব। মামা এবার মাথা তুলে দাঁড়ালেন, স্পষ্ট গলায় বললেন, তোমার টাকায় হজ করব না। আমি বললাম, কেন করবেন না? আমি খারাপ লোক? আমি খুনি এজন্য? তিনি স্থির হয়ে রইলেন, হ্যাঁ না কিছুই বললেন না। আমি উৎসাহের সঙ্গে বললাম, মামা শুনুন, আমি খারাপ লোক না, আমি পাগল। পাগলদের অপরাধকে অপরাধ বলে ধরা হয় না, তাদের কোনো বিচারও হয় না। শুধু যে ইহকালে হয় না তা না, পরকালেও হয় না। শেষ বিচারের দিনেও তাদের বিচার হবে না। ইফতেখার মামা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, কিন্তু তিনি যে আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন তা মনে হলো না। আমি বললাম, আপনার হাতটা ঠিক করা দরকার। যেসব অঙ্গপ্রত্যঙ্গ মানুষের দুটো করে আছে, তার একটা নষ্ট হলে অন্যটাও নষ্ট হয়ে যায়। একে বলে সিম্প্যাথেটিক রিয়াকশন। মনে করুন আপনার ডান চোখ নষ্ট হয়ে গেছে, কিছুদিন পর দেখবেন আপনার বাঁ চোখের জ্যোতিও কমতে শুরু করেছে। ইফতেখার মামা বললেন, হজে গেলে আমার এই রোগ সারবে না। কি করলে সারবে সেটা আমি জানি। কি করলে সারবে? তুমি যে মানুষ খুন করেছো এই কথাটা যদি সবাইকে বলি তাহলে রোগ সারবে। তাহলে তো চিকিৎসা সহজ হয়ে গেল। আপনার যাকে ইচ্ছা আপনি বলুন। পরিচিতদের বললে কিছু হবে না, বলতে হবে পুলিশকে। এক কাজ করুন, এখনই থানায় চলে যান। মামা বিড়বিড় করে বললেন, আমি কাউকে কিছু বলতে পারবো না। কেন? জানি না কেন। আমি বলে দেব কেন? আমি বিপদে পড়ে এমন কিছুই আপনি করতে পারবেন না, কারণ আমি একজন সাইকোপ্যাথিক মানুষ। সাইকোপ্যাথিক মানুষরা তাদের চারপাশের মানুষদের এক ধরনের ঘোরের মধ্যে রাখে, তারা এই ঘোর থেকে বের হতে পারে না। মামা বললেন, আমি যাই। চলে যাবেন? মামা জবাব না দিয়ে উঠে দাঁড়ালেন। আমি বললাম, আপনি আমার বিষয়ে পুলিশের কাছে কিছু বলতে চাইলে বলতেই পারেন, আমি কিছু মনে করব না। তবে আপনার এই রোগ কিন্তু ছড়িয়ে পড়বে, সর্বাঙ্গ অবশ, জীবন কাটছে বিছানায় শুয়ে শুয়ে। অবস্থাটা চিন্তা করেছেন? মামা ক্ষীণ গলায় বললেন, আমি পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু কিছু বলতে পারিনি। আপনি কি করেছেন? ওসি সাহেবের সঙ্গে এক কাপ চা খেয়ে চলে এসেছেন? চা খাইনি, চলে এসেছি। মামা, আপনার কিন্তু পুলিশকে ঘটনাটা বলা দরকার ছিল। শুধু যে আপনার রোগ মুক্তির জন্যই দরকার ছিল তা না, আমি যাতে এই ধরনের অপরাধ আর করতে না পারি তার জন্যও দরকার ছিল। আমি তো এই ধরনের অপরাধ কয়েকটা করতে পারি। আরেকটা করবে? করাটাই তো স্বাভাবিক। করাটা স্বাভাবিক? আপনার জন্য স্বাভাবিক না, কিন্তু আমার জন্য অবশ্যই স্বাভাবিক। একজন সুস্থ মানুষের জগৎ এবং একজন অসুস্থ মানুষের জগৎ একরকম না। আপনার রিয়ালিটির সঙ্গে আমার রিয়ালিটির কোনো মিল নেই। মামা, আপনি পুলিশের কাছে যান, এখনই চলে যান। ড্রাইভারকে বলুন আপনাকে থানায় নামিয়ে দেবে। আমাদের এলাকাটা কোন থানার আন্ডারে মামা? রমনা থানা? মামা জড়ভরতের মতো এগোচ্ছেন। তার হাঁটা দেখে বোঝা যাচ্ছে তিনি কাউকে কিছু বলতে পারবেন না। ব্যাধি তাকে ক্রমে ক্রমেই গ্রাস করছে। আহা বেচারা। ভাই, আমার গল্পটা কেমন লাগছে? রূপকথার গল্পের মতো না? রূপকথার গল্পে দুই রানী থাকে, সুরানী ও দৌরানী।
আমার গল্পেও তো দুই রানী আছে, একজন কাঁসা, একজন রূপা। রূপকথার গল্প শেষ হয় কিভাবে? শেষ লাইনটি থাকে এরকম: অতঃপর তাহারা সুখে দিন কাটাইতে লাগিল। আমিও সুখে দিন কাটাচ্ছি, রূপকথার চেয়েও ভালো আছি। রূপকথায় শেষ পর্যন্ত দুই রানী থাকে না, ভালোটা থাকে, খারাপটা চলে যায়। আমি আছি দুজনকে নিয়েই। সারাদিন পড়াশোনা করে ব্যস্ত থাকি, মাঝে মধ্যে পরীক্ষা নিরীক্ষা করি। গাছের গোড়ায় পানির বদলে রক্ত দেওয়ার পরীক্ষাটা শুরু করেছি। আরেকটা পরীক্ষা করছি বিড়াল দিয়ে। একটা বিড়ালকে অন্ধকার ঘরে আটকে রেখেছি, সেখানে সামান্যতম আলোও নেই। আমার দেখার ইচ্ছা দীর্ঘদিন অন্ধকারে থাকার কারণে বিড়াল অন্ধ হয়ে যায় কিনা। কেউ কোনো বাধা দিচ্ছে না, বরং কাঁসাকন্যার কাছ থেকে উৎসাহ পাচ্ছি। বেশিরভাগ সময় সে আড়ালে আড়ালে থাকে, তবে তাকে ডাকলেই চলে আসে। কাঁসাকন্যার জন্য আমি একটা নাম খুঁজে বেড়াচ্ছি। আপনার জানার সুন্দর নাম কি আছে? আপাতত একটা নাম ঠিক করে রেখেছি, প্লবঙ্গ, তারার নামে নাম। ধ্রুবতারার কাছাকাছি একটা তারা আছে, যাকে বলা হয় মেরু প্রহরী, গার্ডিয়ান অফ দ্য পোল। এই তারা ধ্রুবতারাকে ঘুরে ঘুরে পাহারা দেয়, এরকম মনে হয়। পাহারাদার সেই তারার বাংলার নাম প্লবঙ্গ, ইংরেজিতে খোচাব। কাঁসাকন্যা তো আমাকে পাহারাই দিচ্ছে, কাজেই তার নাম প্লবঙ্গ হতেই পারে। তবে যুক্তাক্ষর দিয়ে শুরু নাম আমার পছন্দ না। সব নাম হওয়া উচিত যুক্তাক্ষর বর্জিত। আমি কাঁসাকন্যার জন্য ভালো নাম খুঁজছি, আপনার সন্ধানে থাকলে বলতে পারেন। রূপাকে একটা হোমে ভর্তি করিয়ে দিয়েছি, সেখানে সে ভালো আছে। খাওয়া দাওয়া থাকার কোনো সমস্যা নেই, চিকিৎসা চলছে। মানসিক রোগ তো, জীবাণু ঘটিত কোনো ব্যাপার না যে অ্যান্টিবায়োটিক দিয়ে সারিয়ে দেওয়া যাবে। 7 দিনের কোর্স, প্রতি 8 ঘন্টা পরপর 250 মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক। কঠিন মানসিক ব্যাধি সারাতে সময় লাগে, সবসময় যে সারে তাও না। রূপা ভালো আছে, বেশ ভালো। সে তার নিজের ঘরে দিনরাত বসে থাকে, ঘর থেকে বের হতে ভয় পায়। শুধু আমি যখন তাকে দেখতে যাই, সে তখন ঘর থেকে বের হয়। আমার সঙ্গে অনেক গল্প করে, তার শৈশবের গল্প, বাবা মা ভাই বোনের গল্প, ইউনিভার্সিটির গল্প। গল্প করতে করতে হঠাৎ থেমে যায়, মুখ করুণ করে বলে, আমাকে এখান থেকে কবে নিয়ে যাবে? আমি বলি, খুব শিগগিরই নিয়ে যাব। আজ নিয়ে যাবে? আমাকে বের করে নিয়ে চলো। কতদিন ধরে যে এই ঘরটার মধ্যে আছি। বেশি দিন তো হয়নি রূপা, মাত্র 2 বছর হয়েছে, মাত্র 2730 দিন। আমার কাছে মনে হচ্ছে কয়েক লক্ষ বছর ধরে আমি এখানে আছি, যেন আমার জন্মই হয়েছে এই ঘরে। এই তো আর অল্প কিছুদিন। আমি তোমার জন্য চকলেট এনেছি, চকলেট খাও। তুমি কি এখন চলে যাবে? না, আরও কিছুক্ষণ থাকবো। আবার কবে আসবে? আবার কবে আসবো সেটা তো তুমি জানো। আমি প্রতি মাসের প্রথম রবিবারে আসি। ভুলে যাবে না তো? না না, ভুলবো না, আমার স্মৃতিশক্তি ভালো। আমি জানি তোমার স্মৃতিশক্তি ভালো, কেন জানি আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। আমার কিছু মনে থাকে না। তুমি যে প্রতি মাসের প্রথম রবিবারে আসো, এটা আমার মনে ছিল না। আমার মনে হচ্ছিল তুমি 6-7 বছর পর পর একবার আসো। তুমি যদি চাও আমি মাসে 2 বার আসবো। দরকার নেই, তোমার কষ্ট হবে। রূপা বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে। আমার চলে যাওয়ার সময় হলেই তার শ্বাসকষ্ট হয়, বেচারি বড় কষ্ট পায়। রূপার সঙ্গে দেখা করে আমি গেলাম ইফতেখার মামাকে দেখতে। তিনি একটা প্রাইভেট ক্লিনিকে আছেন, পুরো শরীর অবশ, শুধু মাথা নাড়তে পারেন, কথা বলতে পারেন। তার সেবার জন্য একজন সার্বক্ষণিক নার্স আছে। নিউরোলজিস্ট প্রফেসর আবিদ তার চিকিৎসা করছেন।
ফিজিওথেরাপিস্টও একজন আছেন। চিকিৎসার যাবতীয় খরচ আমি দিচ্ছি। মামা আমাকে দেখে খুশি হলেন। তার চোখ ঝলমল করে উঠল। আমি বললাম, মামা ভালো আছেন? মামা বললেন, হুম, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আমি জবাব দিলাম না। মামার পাশে বসলাম। আমি যে ভালো আছি এটা মামাকে বলতে ইচ্ছে করছে না। সারাটা দিন আমার নানান কাজকর্ম কাটে। বাংলাদেশের পাখি বিষয়ক আমি একটা বই লেখার চেষ্টা করছি। পাখি দেখার জন্য বাইনোকুলার নিয়ে প্রায়ই আমাকে বনে জঙ্গলে যেতে হয়। দিনের সময় পাখিদের জন্য থাকলেও রাতটা আমি রেখে দিই প্লবঙ্গের জন্য। আমার রাত কাটে প্লবঙ্গের সঙ্গে গল্প করে। কত বিচিত্র বিষয় নিয়েই না আমরা গল্প করি। মাঝে মাঝে তাকে কবিতা পড়ে শোনাই। সে মুগ্ধ হয়ে শোনে। তার চোখে ছলছল করে অশ্রু। সে চোখ মুছে গাঢ় গলায় বলে, এই কবিতাটা আবার পড়ো তো। আমি আবারও পড়ি। If we shall live, we live. If we shall die, we die. If we live, we shall meet again. But tonight, goodbye. রাতে ঘুমোতে যাওয়ার আগে আগে রূপার ডায়েরির কয়েকটা পাতা পড়ি। কি গুছিয়েই না সে তার আবেগের কথা লিখেছে। আজ বুধবার। ওকে দেখলাম বারান্দায় বসে আছে, তাকিয়ে আছে আকাশের দিকে। ও আকাশ খুব ভালোবাসে। দিনে আকাশ দেখে, রাতেও আকাশের তারার দিকে তাকিয়ে থাকে। ও যখন একা একা আকাশের দিকে তাকিয়ে থাকে তখন আমার এত মায়া লাগে। আমার ইচ্ছা করে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলি, কিসের কষ্ট বলো তো? রাতে হঠাৎ যদি আমার ঘুম ভেঙে যায়, আমি উঠে বসি, তাকিয়ে থাকি ওর ঘুমন্ত মুখের দিকে। আমার মনে হয় আমি আমার বাকি জীবনটা তার মুখের দিকে তাকিয়েই কাটিয়ে দিতে পারবো। আমার আর কিছু লাগবে না। রূপার লেখা পড়তে পড়তে আমার চোখে ছলছল করে। আমার মনে হয় আমাদের জীবনটা তো সুখেই কাটছে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা আমি এবং কয়েকটি প্রজাপতি। আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।